করোনা পরীক্ষায় এখানে হাজার হাজার মানুষ আসবে, তো ওনাদের দায়িত্ব না যে ওনারা এই সিরিয়ালটা মেনটেন করবে। মুগদা হাসপাতালে ক্যান্সার আক্রান্ত মায়ের করোনা পরীক্ষার রিপোর্ট নিতে এসে মার খেল ছেলে। ছবি তোলায় সাংবাদিক লাঞ্ছিত, অধিকাংশ সেবা প্রত্যাশীর নানা অভিযোগ। আমাদের থেরাপি দেওয়ার ডেট গেছে হলো 23 তারিখে। এই করোনা রিপোর্টটার জন্য আমরা এখন পর্যন্ত থেরাপি দিতে পারতেছি না। 4টা বাজে আসছে, মানে যে সিরিয়াল ধরতে আসছে, সিরিয়াল পাওয়া যায় না। দেশে একদিনে 42 জনের মৃত্যু। স্বাস্থ্য অধিদপ্তরের করোনা শনাক্তের হিসেবে গোঁজামিল। একই ব্যক্তিকে গোনা হচ্ছে 3 থেকে 4 বার। যারা হোম আইসোলেশনে ছিলেন তাদের তথ্যগুলো এপ্রিল মাসের পরে আইডিসিআর সংগ্রহ করেনি। এই ধরনের অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ তথ্য দিয়ে করোনার প্রতিরোধ, নিয়ন্ত্রণ কিংবা এর চিকিৎসা কোনোটাই আসলে কিন্তু ভালো মতো সম্ভব না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এক মুঠো ভাত শহরে মিলে না। চাকরি ছিল, চাকরি চলে গেছে। বাড়ির থেকে বাবার জমি বিক্রি করে আইছি, একসাথে বাড়ি যাচ্ছি। চাকরি ব্যবসা হারিয়ে নিঃস্ব হয়ে গ্রামমুখ নগরবাসী। বিপর্যয় গ্রামীণ অর্থনীতিতেও। লকডাউন কার্যকরের আগে এলাকা ছাড়ছেন রাজধানীর ওয়ারির বাসিন্দারা। 7 দিনের মধ্যে পাটকল শ্রমিকদের পাওনা পরিশোধের প্রক্রিয়া শুরু, জানালেন মন্ত্রী। জুনের বেতন আগামী সপ্তাহে। আধুনিক যন্ত্রপাতি এনে সুদিন ফেরানোর উদ্যোগ। কোরবানি সামনে রেখে শত শত গরু নিয়ে চরম অনিশ্চয়তায় খামারিরা। খরচ ওঠানো নিয়েই শঙ্কা। অনলাইনে পশু বিক্রির বিকল্প উদ্যোগ নেয়ার পরামর্শ। রাজধানীতে মরিচের দামের ঝাল 7 টাকা বেড়ে বিক্রি 140 টাকায়। বিক্রেতাদের বন্যার অজুহাত। চট্টগ্রামে সরবরাহ বেশি থাকায় কমেছে মাছের দাম। সুনামগঞ্জে পানির তোড়ে 150 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত। জামালপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বেড়েছে দুর্ভোগ। দেশে করোনা আক্রান্তের সংখ্যা নিয়মিত বুলেটিনে প্রতিদিন জানানো হলেও এই সংখ্যাকে গোঁজামিল বলছেন বিশেষজ্ঞরা। একই ব্যক্তিকে গণনা করা হচ্ছে 3 থেকে 4 বার। প্রতিবারই তিনি ঢুকছেন মোট আক্রান্তের তালিকায়। মূলত এপ্রিলের পর সংক্রমণ বাড়ার পর থেকেই শুরু এই গোঁজামিলের। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এমন ত্রুটিপূর্ণ তথ্য দিয়ে করোনা মোকাবিলা দিন দিন আরও কঠিন হয়ে উঠবে। রাশেদ লিমনের রিপোর্ট। পরীক্ষা হয়েছে 7,66,000। 3.5 মাস ধরে প্রতিদিনই চলছে তথ্য প্রদান। নিয়ম করে প্রতিদিনই জানানো হয় 24 ঘন্টায় নতুন শনাক্ত, মৃত, সুস্থ কতজন সহ দেশের করোনা পরিস্থিতির আদ্যপান্ত। প্রশ্ন হলো, এই তথ্য কতটা সঠিক? রাজধানী সহ সারা দেশে নমুনা সংগ্রহের বুথে প্রতিদিন নানা কাঠখড় পুড়িয়ে যারা নমুনা দিতে আসেন তাদের হাতে যে ফর্মটি ধরিয়ে দেওয়া হয় তাতে থাকে 2টি অপশন, নতুন কিংবা পুরাতন। এখানে দুটো শুধু কলম আছে, একটা নিউ একদম ফলো আপ। আমরা দ্বিতীয়বার আসছি ফলো আপ। থার্ড টাইম আসার কোনো অপশন এখানে আছে বলে মনে হয় না। আমি মূলত সেকেন্ড টাইম আমি আমার মতো ওখানে ফলো আপে টিক চিহ্ন দিয়েছি, কিন্তু ওখানে কোনো কিছু ছিল না। তবে এই তথ্য দিয়ে সঠিক সংখ্যা কিভাবে মিলবে সেই প্রশ্নের উত্তর জানে না আইডিসিআরও। এটা ভুল রিপোর্ট না, অসম্পূর্ণ বলতে পারেন। হাজার হাজার কেটে জানি না, এখানে কিছু তো আছে, হিসাব করা দরকার। একাধিকবার কারা টেস্ট করিয়েছেন। এপ্রিলের পর থেকেই গোঁজামিলের হিসেব চলছে বলে জানায় আইডিসিআর। এমন তথ্য তাদের গবেষণার অন্তরায় বলছে প্রতিষ্ঠানটি। যারা হোম আইসোলেশনে ছিলেন তাদের তথ্যগুলো এপ্রিল মাসের পরে আইডিসিআর সংগ্রহ করেনি। জনস্বাস্থ্য বিজ্ঞানে মহামারী মোকাবিলার সবচেয়ে আগে দরকার সঠিক তথ্য নিশ্চিত করা। সেক্ষেত্রে অবৈজ্ঞানিকভাবে তথ্য সংগ্রহের ফলে করোনা মোকাবিলায় পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ, এমনটাই মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এই ধরনের অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ তথ্য উপাত্ত দিয়ে আসলে একদিকে যেমন ভালোভাবে পরিকল্পনা করা সম্ভব না, তেমনি আমাদের এই করোনার প্রতিরোধ, নিয়ন্ত্রণ কিংবা এর চিকিৎসা কোনোটাই আসলে কিন্তু ভালো মতো সম্ভব না, এবং তার আমরা মনে হয় প্রতিফলন দেখছি। তবে করোনায় আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময় পর কোনো শারীরিক অসুবিধা বোধ না করলে দ্বিতীয় কিংবা তৃতীয় টেস্ট না করার পরামর্শ আইডিসিআর-এর। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৪২ জন মারা গেছেন। গেল ২৪ ঘন্টায় রোগীর তালিকায় যুক্ত হয়েছেন ৩,১১৪ জন। নতুন করে ১,৯৬৪ জন রোগী সুস্থ হওয়ার খবর দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়েছে, এখনও পর্যন্ত আক্রান্ত রোগীর প্রায় অর্ধেকই সুস্থ হয়েছেন। করোনা সংক্রমণের ৪ মাসে এসে দেশে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১,৫৬,৩৯১ জনে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে এর মধ্যে সুস্থ হয়ে গেছেন ৬৮,০০০-এর বেশি রোগী। আক্রান্তের হিসেবে দেশে সুস্থতার হার প্রায় ৪৪%। তবে আক্রান্ত শনাক্তের হার এখনো কমেনি। দেশে মোট শনাক্তের হার যেখানে ১৯.১৩%, সেখানে গেল ২৪ ঘন্টায়ও প্রতি ১০০ নমুনায় ২১ জনের বেশি রোগী শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের ২৪ ঘন্টার তথ্য নিয়ে প্রচারিত বুলেটিনে জানানো হয়, দেশে নমুনা পরীক্ষা ল্যাবের সংখ্যা দাঁড়িয়েছে ৭১-এ। তবে কারিগরি ত্রুটির কারণে ফল পাওয়া গেছে ৬৩টির। গেল ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত আরও ৪২ জন মৃত্যুবরণ করেছেন। এতে মৃতের হারে পরিবর্তন আসেনি ১.২৬%। বরাবরের মতো গেল ২৪ ঘন্টায়ও ঢাকায় মৃতের সংখ্যা বেশি। ঢাকায় মারা গেছেন ১৮ জন রোগী। এরপরই বেশি রোগী মারা গেছেন চট্টগ্রামে। যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩২ জন এবং নারী ১০ জন। এনাগাদ মারা যাওয়া প্রায় ২,০০০ রোগীর বয়স বিভাজনও প্রকাশ করা হয় বুলেটিনে, যেখানে দেখা গেছে মৃত্যুবরণকারীর ৪৩ ভাগের বয়সী ৬০ ঊর্ধ্ব। এরপরই রয়েছে ৫০ ঊর্ধ্ব। মৃতের সারিতে আছেন ১২ জন শিশুও। আপনার সুরক্ষা আপনার হাতে। যা স্বাস্থ্যবিধি সবসময় বলা হয়ে থাকে সেগুলো অনুসরণ করুন এবং নিজে সুরক্ষিত থাকুন, সুস্থ থাকুন, আপনার পরিবারের সকল সদস্যকে সুস্থ রাখুন, সুরক্ষিত রাখুন। নারায়ণগঞ্জে করোনা রোগীদের জন্য ১০টি আইসিইউ প্রস্তুত করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে সারা দেশে ২০৯টি আইসিইউ রয়েছে করোনা রোগীদের জন্য। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন সহকর্মী রাশেদ বাপ্পি। স্বাগত জানাচ্ছি করোনা সংক্রান্ত সরকারের প্রতিদিনকার স্বাস্থ্য বুলেটিন নিয়ে সময় সংবাদের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টায় করোনায়। বরাবরের মতো আজও জানিয়ে দেওয়ার চেষ্টা করব বাংলাদেশ ও বিশ্ব কোভিড পরিস্থিতির সবশেষ খবর। শুরুতেই দেখে নেব গত ২৪ ঘন্টার সার্বিক চিত্র। গত ২৪ ঘন্টার পরিসংখ্যানগত দিক বলার আগে একটু জানিয়ে দিতে চাই যে মোট ৭১টি পরীক্ষাগারের মধ্যে আজ ৬৩টি পরীক্ষাগারের ফলাফল আমরা জেনেছি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে নমুনার হার আমরা কম দেখতে পাচ্ছি, আক্রান্তের সংখ্যাও কম দেখতে পাচ্ছি। এবার গত ২৪ ঘন্টায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪,৬৫০টি এবং এর মধ্যে শনাক্ত হয়েছেন ৩,১১৪ জন। মারা গিয়েছেন ৪২ জন, সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১,৬০৬ জন। এ নিয়ে মোট সুস্থ হওয়া মানুষের সংখ্যা দাঁড়ালো ৬৮,০৪৮ জন। গত ৭ দিনের যে সার্বিক পরিস্থিতি মোটামুটি একই রকম বলা যায়, অর্থাৎ শনাক্তের হার কিন্তু ২১, ২২ এবং ১৯ এর মধ্যেই ঘুরপাক খাচ্ছে। আক্রান্তের চিত্রে আমরা যেটি দেখতে পাচ্ছি, প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ মার্চ ৩ জন। এরপর কিন্তু ধীরে ধীরে ক্রমান্বয়ে এই হার বেড়েই চলেছে। আজকের এই দিনে এসে যেটি আমরা দেখতে পাচ্ছি ১,৫৬,৩৯১ জন। গত ২৪ ঘন্টায় যারা মারা গিয়েছেন তাদের বয়স ভিত্তিক বিভাজন। গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ৪২ জন, এর মধ্যে পুরুষ ৩২ এবং নারী ১০ জন। চিকিৎসাধীন এখন পর্যন্ত ৫৫.২৩%, সুস্থ ৪৩.৫১% এবং মৃত্যুর হার এক্ষেত্রে ১.২৬%। সবার প্রথম যেটি মানতে হবে সেটি হচ্ছে ব্যক্তিগত সচেতনতা, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, সেটি কিন্তু মেনে চলতে হবে। স্বাস্থ্য অধিদপ্তর কিন্তু বারবারই সেই খবর জানিয়ে আসছে। এই ছিল আজকের বিশ্লেষণে। রাজধানীর মুগদা হাসপাতালে কোভিড পরীক্ষার নমুনা সংগ্রহে অব্যবস্থাপনার প্রতিবাদ করায় কর্তব্যরত আনসার সদস্যদের হামলা শিকার হয়েছেন একজন রোগী। ঘটনার ছবি তুলতে যাওয়ায় হামলা শিকার হয়েছেন একটি জাতীয় দৈনিকের চিত্র সাংবাদিকও। কর্তৃপক্ষ বলছে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মোশাহিদ রানীর রিপোর্ট। অসুস্থ আমরা, এই যে আমাদের থেরাপি দেওয়ার ডেট গেছিল 23 তারিখে, এই করোনা রিপোর্টটার জন্য আমরা এখন পর্যন্ত থেরাপি দিতে পারতেছি না। ক্যান্সার আক্রান্ত মায়ের এই সন্তানের কথাতেই ফুটে ওঠে কোভিড পরীক্ষার জন্য দিনের পর দিন কিভাবে সইতে হচ্ছে বিড়ম্বনা। তবে এই বিড়ম্বনাতেই তিক্ত অভিজ্ঞতার শেষ নয়। শুক্রবার সকালে রাজধানীর মুগদা মেডিকেলে নমুনা দেওয়ার জন্য ৪০ জনকে টোকেন দেওয়া হলেও ৩৪ জনের নমুনা নিয়ে সংগ্রহ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। আর এর প্রতিবাদ জানাতেই তার উপর চড়াও হন কর্তব্যরত আনসার সদস্যরা। রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে আগে ২০০ জনের নমুনা পরীক্ষা করা হলেও সম্প্রতি সে সংখ্যা নেমে এসেছে ৫০-এ। তবে অনেক দিনই দেওয়া হচ্ছে তার চেয়ে কম টোকেন। করোনা উপসর্গ আর মানসিক অস্থিরতার মধ্যে কোভিড পরীক্ষা করাতে এসে দীর্ঘ সূত্রিতা ও অব্যবস্থাপনার কারণে রয়েছে বিস্তর অভিযোগ। তবে নমুনা দিতে এসে রাত ৪টা বাজে আসছে।
কারণ কি এত সকালে আসার কারণ? মানে ওই যে সিরিয়াল ধরতে আসছে, সিরিয়াল পাওয়া যায় না। মেসেজ দেয় না 7 দিন পর, আর এই যে টাকা দেওয়া করলে রিপোর্ট পাই। মানে চাকরিতে আছি তো, তাহলে জড়াই ছিল তো, ওই রিপোর্টটা দিতে হইব। তবে নমুনা দিতে আসা ব্যক্তির সন্তানকে নাজেহাল হতে হলেও পুলিশের দাবি বাকবিতণ্ডা হলেও সেটি মিটমাট করে দিয়েছেন তারা। ভিতরে নেওয়া হয়েছিল, সেক্ষেত্রে আমি মুগদা থানার অত্র এলাকার দায়িত্ব হিসাবে আমি ওইখানে গিয়েছিলাম, বিষয়টা সমাধান করে দিয়েছি। অপরদিকে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের ভুল থাকতে পারে, যে কাজ করে তারই ভুল থাকে, যে কাজ করে না তার কোনো ভুল নাই। এইভাবে অপমান করবে এটা তো মেনে নেওয়া যায়। আমি এটা কালকে গিয়ে খোঁজ নেবো, তদন্ত করে আমি শাস্তির ব্যবস্থা করবো। সেবা প্রত্যাশীদের অভিযোগ, প্রতিনিয়ত নানা বিড়ম্বনার শিকার হতে হয় তাদের। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। কষ্ট বুকে চেপে রাজধানী ছাড়ছেন অসংখ্য মানুষ। মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত, কেউ চাকরি হারিয়ে, কেউ বা ব্যবসা হারিয়ে নিঃস্ব হয়ে ফিরে যাচ্ছেন শেষ আশ্রয়স্থল নিজ গ্রামে। আর এতে বিপর্যয়ে পড়ছে গ্রামীণ অর্থনীতি। সমাজতাত্ত্বিকরা বলছেন, সংকট নিরসনে গ্রামের সাধারণ মানুষের মধ্যে কম সুদে ঋণ দেওয়ার সরকারি সিদ্ধান্ত সঠিকভাবে বাস্তবায়নের উপর জোর দিতে হবে। তরিকুল ইসলাম স্বরূপের রিপোর্ট। 14 আনার 16 আনায় কি তবে ফাঁকি? মাত্র কয়েক মাসের মধ্যেই এতদিনের চেনা শহরটা কেমন বদলে গেল, পথ ধরিয়ে দিল। আর্থিক মন্দার কালো মেঘ জীবনকে যেভাবে গ্রাস করেছে, তাতে নগর ঢাকার কি সাধ্য আটকে রাখার? বিষণ্ণ বিপন্ন ফজলুল ও ময়মুন্নেসা চলছেন তাই গ্রামের পথে। আমরা তো কিছু পাইলাম না, সবার ক্যামেরা না খাই মরুম নাকি দেশে জায়গায়। শহরে খাইতে দেবো নাকি, ওই মনে করেন এক মুঠো ভাত শহরে মিলে না। উচ্ছিন্ন বহু মানুষের অসম্মানের অনুভূতি, ব্যক্তিগত আর সব আশঙ্কা ও বিষাদ মিশেছে রাজপথে। গ্রামে ফিরে যাবার পেছনের কারণ হয়তো সবার একটাই, কিন্তু গল্প আছে ভিন্ন ভিন্ন। এখন ছেড়ে যাচ্ছি, মনে অনেক কষ্ট নিয়েই চলে যাচ্ছি। আমার বন্ধু বান্ধব স্কুলে ওখানে অনেকজন আছে, সেজন্য ওনাকে ছেড়ে যেতে আমার অনেক কষ্ট লাগছে। তো গড়বড় বাড়িলারা ছাড় দিতে আসে না, আরো চাপ দিতে আসে। আগে 10 তারিখে, 5 তারিখে ভাড়া লাগবে প্রতি মাসে, করতে বাড়া দিব। বিপর্যয় থেকেও ফিরে আসা যায়, হঠাৎ করেই কোনো নতুন ভাবনা মনে ঝিলিক দিতে পারে, কিংবা বহুদিনের ভ্রম সংশোধনের উপলক্ষ হয়ে নতুন আশার সঞ্চার করতে পারে। বাজারে যাব, ফকিরহাট শহরে পরে যাব, ছোট করে ব্যবসা করব, মাছের ঘের বাড়ি করবো, এই আর কি। সমাজতাত্ত্বিকরা বলছেন, গ্রামে ফিরে যাওয়া এই মানুষগুলোকে আত্মবিশ্বাসী করতে নিতে হবে বহুমুখী পদক্ষেপ। শ্রমিক মজুরি কমে যাবে, আর ঢাকা থেকে যাওয়া লোকজন তারাও যদি বর্গা চাষ নেওয়ার চেষ্টা করে, তাহলে বর্গা চাষের জন্য বর্গার দাম বেড়ে যাবে। তাহলে অতি গরিব যারা বর্গা চাষ করতেন, যাদের 1 একর জমি নিয়ে করতেন, তার জন্য এখন ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ তার এখন কম্পিট করতে হবে ঢাকা থেকে যাওয়া লোকজনের সাথে। ক্ষুদ্র উদ্যোক্তারা ঋণ হিসাবে কম সুদে নিয়ে যদি গ্রামের থেকে আয় রোজগারের একটি পথ বের করে নিতে পারেন, সেটি হবে একটা আশার কথা। আজ নয়তো কাল অতি সংকটের এই সময়টাও হয়ে যাবে ইতিহাস, তবে সেই ইতিহাস হোক মানবিকতার ও সৌহার্দ্যের। ব্যর্থ মনোরথ নিয়ে মানুষ ফিরছে তার শেষ আশ্রয়স্থল আপন আলোয়। তবে একদিন নিশ্চিতভাবে মহামারীর এই সংকট কেটে যাবে, সেই দিন আবারও উল্টো পথে যাত্রা হবে। মানুষ ফিরবে তার রুটি রুজির শহরে, ফিরবে মানুষ, জিতবে মানুষ। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। করোনা সংক্রমণ রোধে আগামীকাল থেকে লকডাউন হচ্ছে রাজধানীর ওয়ারী। এ অবস্থায় জীবন জীবিকার তাগিদে অনেকে এলাকা ছেড়েছেন। এরই মধ্যে প্রায় সবগুলো সড়কে ব্যারিকেড দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। লকডাউনে জরুরি বিধিনিষেধ এড়াতে আসবাবপত্র নিয়ে ওয়ারী এলাকা ছাড়ছেন অনেকে, আবার এলাকার বাইরে কর্মস্থল হওয়ায় কাজ হারানোর শঙ্কায় আছেন অনেক বাসিন্দা। এলাকার ভেতরে যাদের রুজি রুটির ব্যবস্থা, তারাও পড়েছেন বিপাকে। জনভিত্তিক লকডাউন হলে তো আমরা বেরোতে পারবো না, আমাদের চাকরি থাকবে না। হুট করে লকডাউন দিয়ে দিল, আমরা চলবো কিভাবে, আর ঘর ভাড়া দিব কিভাবে, আর খাবো কি? শনিবার থেকে লকডাউন হলেও এলাকার মোট 17টি প্রবেশ পথের মধ্যে 15টিতে এরই মধ্যে বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। খোলা থাকছে র্যাঙ্কিন স্ট্রিট, টিপু সুলতান ক্রসিং এবং হটকেকের মোড়।
ইতিমধ্যে প্রায় 200 স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে বাসিন্দাদের জরুরি সেবার জন্য। ওয়ারী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খোলা হয়েছে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের বুথ। 17টা স্পট আছে ইন অ্যান্ড আউট হওয়ার জন্য, আমরা 15টি লক করে দেব, আর 2টা ইন অ্যান্ড আউটের জন্য খুব জরুরি সেবার জন্য আমরা রাখবো। লকডাউন চলা অবস্থায় আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। দিন দিন কিন্তু মানুষ সচেতন হচ্ছে, আগে মাস্ক পরতো না, এখন পরে অনেকেই। কিছু কিছু লোক আছে যারা পরে না, এদের বিরুদ্ধে যদি লকডাউন অবস্থায় সবাই আশা করি সেটা মানবে। কোভিড-19 সংক্রমণ বেশি হওয়ায় গেল 30 জুন দক্ষিণ সিটির ওয়ারী এলাকা রেড জোন হিসাবে ঘোষণা দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে রাজধানীর পূর্ব রাজাবাজার 21 দিনের লকডাউন করা হয়। তোয়াকান তামিম, সময় সংবাদ, ঢাকা। চাহিদার সুযোগ নিয়ে চট্টগ্রামে যেখানে সেখানে চলছে নকল ও নিম্নমানের হ্যান্ড স্যানিটাইজার ও জীবাণুনাশকের রমরমা ব্যবসা। চিকিৎসকরা বলছেন রং মেশানো ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারে ডেকে আনতে পারে ক্যান্সার ও চর্মরোগ। নানা সময় অভিযান চালালেও অসাধু ব্যবসায়ীদের থামানো যাচ্ছে না। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। চট্টগ্রাম নগরীর দেওয়ানহাটে রং আর বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে বানানো হচ্ছিল নকল হ্যান্ড স্যানিটাইজার ও হেক্সিসল। ছিল না জীবাণুনাশক কোনো উপকরণও। নিয়ম অমান্য করে ল্যাব ও কেমিস্ট ছাড়াই ড্রাম থেকে বোতলজাত করে তা বিক্রি করা হচ্ছিল নানা ব্র্যান্ডের নামে। ছিল না ওষুধ প্রশাসনের অনুমোদনও। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা করে সিলগালা করা হয় কারখানাটি। আমরা কয়েকটি কারখানা আমরা অলরেডি খুঁজে পেয়েছি এবং এগুলো থেকে আপনার প্রচুর হ্যান্ড স্যানিটাইজার এখান থেকে আপনার জব্দ করেছি। চাহিদা বাড়ায় নানা নকল কারখানায় তৈরি নিম্নমানের রং মেশানো এসব হ্যান্ড স্যানিটাইজার আবার দেদারসে বিক্রি হচ্ছে নগরীর যেখানে সেখানে। 80% অ্যালকোহল আছে, টেস্ট রিপোর্টটা সহ দিছে, এই জন্য সেল করে এই আর কেমিক্যাল দেয়। আমরা তো 2-4টা করে কিনে আনি, আমরা স্টিকার কোথায় পাবো? এটা যদি আমরা ইউজ করি না জেনে না শুনে তাহলে তো আমাদের কিন্তু চর্মরোগ হতে পারে। চিকিৎসকরা বলছেন এসব কেমিক্যালে জীবাণু ধ্বংসের উপকরণ না থাকলে উল্টো চর্মরোগ সহ ত্বকের নানা সমস্যা হবে। এটা বিভিন্ন বিষাক্ত পদার্থ থাকলে তার একটা বিষক্রিয়া হতে পারে। স্বাস্থ্যবিধি মানার উপরে হ্যান্ড স্যানিটাইজার বলেন অথবা সাবান পানি দিয়ে হাত ধোয়া, এই সমস্ত স্বাস্থ্যবিধিগুলো করোনা প্রতিরোধের জন্য এক মোক্ষম অস্ত্র। এই অস্ত্র যদি ভোঁতা হয়ে যায় তাহলে সেই অস্ত্র দিয়ে কিন্তু আমাদের শত্রুর নিধন হবে না। নগরীর গোলাম রসুল মার্কেট, জুবলি রোড ও হাজারগলি সহ কয়েকশো জায়গায় নিয়মনীতি তোয়াক্কা না করে নকল ও ক্ষতিকর সুরক্ষা সামগ্রী বিক্রি হচ্ছে। করোনা পরবর্তী বিশ্বে মানুষকে যেসব রোগের মুখোমুখি হতে হবে তার মধ্যে অন্যতম ক্যান্সার এবং চর্মরোগ। এর জন্য দায়ী করা হচ্ছে এরকম নিম্নমানের হ্যান্ড স্যানিটাইজারকে। চিকিৎসকরা বলছেন এরকম কোম্পানি স্টিকার ছাড়া হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার এখন থেকে বন্ধ করতে হবে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। 3 দিনের মধ্যে পাটকল শ্রমিকদের পাওনা টাকার পরিমাণ জানা যাবে, আর 7 দিনের মধ্যে শুরু হবে পাওনা পরিশোধের প্রক্রিয়া। সংবাদ সম্মেলনে একথা জানান পাটমন্ত্রী। এ সময় শ্রম প্রতিমন্ত্রী জানিয়েছেন আপাতত শ্রমিকদের অবসরে পাঠিয়ে নতুন করে যন্ত্রপাতি আমদানি করে পাট শিল্পের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে। রফতানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী স্বাধীনতার পর 1972-73 অর্থ বছরে রফতানি আয়ের 90% আসে পাট শিল্প থেকে। বর্তমানে তা ঠেকেছে 2% নিচে। বারবার উদ্যোগ নিয়েও বাড়েনি পাটের রফতানি, বরং লোকসানে পড়েছে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো। দীর্ঘদিনের এই লোকসানের চক্র থেকে বের হতেই সরকারের উদ্যোগ শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে বিদায় আর নতুন প্রযুক্তির সমন্বয়ে পাট শিল্প পরিচালনায় সরকারি বেসরকারি অংশীদারিত্ব। শুক্রবার সংবাদ সম্মেলনে পাটমন্ত্রী জানান এ শিল্পের শ্রমিকদের পুনর্বাসনের দায়িত্ব প্রধানমন্ত্রী নিয়েছেন। 2015 সালের মজুরি কমিশন সহ শ্রমিকদের সব ধরনের সুবিধা নিশ্চিত করা হবে। বঙ্গবন্ধু কন্যা বলেছেন তাদেরকে কিন্তু একটি শ্রমিককেও কিন্তু তোমরা নেগলেক্ট করতে পারবে না, তাদের প্রত্যেককে পুনর্বাসন করতে হবে। এই জন্য তিনি নিজে দায়িত্ব নিয়ে নিজে সভাপতিত্ব করে তিনি দায়িত্ব নিয়েছেন। চলতি মাসের বেতন এ সপ্তাহের মধ্যেই শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। জুন মাসের বেতন আগামী সপ্তাহে দেয়া হবে। সেপ্টেম্বর মাসে যখন বাজেটের টাকা ছাড় হবে, এই বাজেটের টাকা ছাড় হলেই এটা প্রথম পর্যায়ে আপনাদের দেওয়া হবে, যার জন্য 5,000 কোটি টাকা রাখা হয়েছে। যেখানে 5,000 কোটি টাকা আপনাদের বরাদ্দ আছে, এখানে আপনাদের চিন্তা করার কোনো চিন্তা নেই। ষড়যন্ত্রের কারণে পাট শিল্প ধ্বংস হয়েছে মন্তব্য করে শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান বলেন এই টাকা যেন কোনো নেতা বা প্রশাসনের কেউ মেরে খেতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। এই টাকা যেন কোনো নেতা বা প্রশাসনের কেউ মেরে খেতে না পারে তার জন্য তিনি ব্যবস্থাটা গ্রহণ করেছেন। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।
কোরবানি উপলক্ষে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন যশোরের খামারিরা। চাহিদার তুলনায় বেশি গরু উৎপাদন হলেও করোনার কারণে গরু বিক্রি করতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কিত তারা। যশোর থেকে জুয়েল মৃধা তথ্য ও আবুল কালাম আজাদের ছবিতে রিপোর্ট। যশোরের শার্শা উপজেলার পুটখালী এলাকার গরু খামারি নাসির হোসেন কোরবানির ঈদকে সামনে রেখে করোনার কারণে এবছর তার খামারে পালন করা হয়েছে 250 গরু। সারা বছর গরু মোটা তাজাকরণ করতে বড় অঙ্কের টাকা বিনিয়োগ হয়েছে, তাই ঈদে গরু বিক্রি করতে পারবেন কিনা তা নিয়ে চরম দুশ্চিন্তায় আছেন। একই অবস্থা যদি হাটে আসতে না পারে তাহলে তো গরু বেচা কেনাও কম হবে। খাবারের যে দাম করোনার কারণে এটা আমরা মনে হয় লসের সম্ভাবনা থেকেই যাচ্ছে। এ অবস্থায় খামারিদের রক্ষায় হাট সম্প্রসারণের পাশাপাশি অনলাইনে পশু বিক্রির বিকল্প উদ্যোগ নেওয়ার পরামর্শ অভিজ্ঞজনদের। একই জায়গায় না হয়ে বিভিন্ন জায়গায় হাট বসে এবং তাদের গরুগুলো যেন বিক্রি হতে পারে, এ ব্যাপারে আমরা লোকাল প্রশাসনের সহযোগিতা নিয়ে হাটের সংখ্যা বাড়ানোর জন্য প্রস্তাব করব। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে এবছর জেলায় 10,282টি খামারে 68,000 গরু ও ছাগল হৃষ্টপুষ্ট করা হয়েছে। সময় সংবাদ, যশোর। বন্যার পানির তোড়ে সুনামগঞ্জে 150 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তা ভেঙে যাওয়ায় বন্ধ রয়েছে জেলার সঙ্গে 4 উপজেলার আঞ্চলিক সড়ক যোগাযোগ। এদিকে উত্তরাঞ্চলের বেশিরভাগ নদ নদীর পানি এখনও বইছে বিপদসীমার উপরে। বাড়িঘর, ফসলের ক্ষেত তলিয়ে যাওয়ায় দুর্ভোগ চরমে বানভাসীদের। উজানের ঢলে বাঁধ উপচে হু হু করে পানি ঢুকছে লোকালয়ে, তলিয়ে বাড়িঘর, ফসলি জমি, রাস্তাঘাট ভেঙে বিচ্ছিন্ন গ্রামীণ যোগাযোগ। করোনার মধ্যেই বন্যা, মরার উপর খাড়ার ঘা নদী পারে মানুষের। সুনামগঞ্জের সুরমার পানি বিপদসীমার নিচে নামলেও বইছে তীব্র স্রোত। পানির তোড়ে ক্ষতিগ্রস্ত আঞ্চলিক সড়কের 150 কিলোমিটার। এতে জেলা শহরের সঙ্গে তাহিরপুর সহ বিভিন্ন উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। বিপাকে মানুষ। রাস্তাগুলা যা আছে সবাই ভেঙে গেছে। সুনামগঞ্জ জেলা শহরের সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। টাঙ্গাইলে আরো বেড়েছে যমুনার পানি, প্লাবিত নদী তীরবর্তী নিম্নাঞ্চল, পানিবন্দী 5 উপজেলার 1.5 লক্ষাধিক মানুষ। বগুড়ার যমুনার পানি কিছুটা কমলেও দুর্ভোগ রয়ে গেছে বানভাসীদের। ভেসে গেছে আউশ ও বাদাম ক্ষেত। আমরা 7 ভাঙা দিছি নদী, এখন আমার জীবন যাপন কষ্টে যাইতেছে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের পানি এখনো বিপদসীমার ওপরে, বাড়ছে ধরনার পানিও। বসত ভিটা হারানো মানুষের উঁচু রাস্তার পাশে মানবেতর দিন কাটলেও পাননি কোনো সহায়তা। এদিকে গাইবান্ধায় ব্রহ্মপুত্র, তিস্তা ও ঘাঘটের পানি কমায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনো বিপদসীমার ওপরে থাকায় তলিয়ে নিম্নাঞ্চল। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। রাজধানীতে দাম বেড়েছে কাঁচামরিচের। কেজিতে 7 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 140 টাকায়। বন্যার কারণে সরবরাহ কমে যাওয়ায় সবজির দাম বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। তবে 50 থেকে 100 টাকা পর্যন্ত কমেছে সব ধরনের মাছের দাম। রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট। করোনা আতঙ্ক উপেক্ষা করেই সাপ্তাহিক ছুটির দিনে বেড়েছে ক্রেতার আনাগোনা। বাজার ঘুরে দেখা যায় দাম বেড়েছে সব ধরনের সবজির। প্রত্যেকটা সবজিতে আপনার 10 টাকা 7 টাকা করে বেশি। কিছু কিছু ক্ষেতের মধ্যে পানি কমে গেছে। ক্রেতারা বলছেন সঠিক বাজার তদারকির অভাবেই বাড়তি দামে কিনতে হয় তাদের। মরিচ নিছি 140 টাকা কেজি। করোনার জন্য সমস্যা, তারপরে এগুলোর দাম বেশি, এটা আমাদের জন্য তো কষ্টই। এগুলা স্বস্তির খবর আছে মাছের বাজারে। কেজিতে 50 থেকে 60 টাকা কমে রুই মাছ 280 এবং কেজিতে 200 টাকা কমে বড় ইলিশ বিক্রি হচ্ছে 1400 টাকায়। ইলিশ মাছ 1 কেজি 500 প্লাস, আগে ইলিশ ছিল 1600 টাকা কেজি। কেজিতে 20-30 টাকা 50 টাকা কমছে। সরবরাহ কমার অজুহাতে হঠাৎ করে দাম বেড়েছে ব্রয়লার ও কক মুরগির। 40 টাকা কেজিতে বেড়ে 160 টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। লকডাউনে আবার মনে করেন দেশ থেকে আসতে পারতেছে না। আগের দামেই 550 টাকা কেজিতে গরুর মাংস বিক্রি হলেও কেজিতে 100 টাকা বেড়ে খাসির মাংস বিক্রি হচ্ছে 800 টাকা কেজি। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এদিকে করোনাকালীন এই সময়ে ক্রেতা না থাকলেও সরবরাহ বাড়তি থাকায় চট্টগ্রামে কমেছে সব ধরনের মাছের দাম। 1.5 কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি 1000 টাকা দরে। একইভাবে দেশীয় এবং সামুদ্রিক সব মাছে রয়েছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে। সাক্ষর চিত্র ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
চাহিদার তুলনায় সরবরাহ বাড়তে থাকায় বন্দরনগরী চট্টগ্রামে কমেছে সব ধরনের মাছের দাম। দেশীয় কিংবা সামুদ্রিক প্রকারভেদে মাছের দাম কমেছে সর্বনিম্ন 10 থেকে সর্বোচ্চ 150 টাকা পর্যন্ত। ক্যাড়া 120 টাকা, মিস 50 টাকা, লইট্টা 50 টাকা। মায়ানমার রুই এখন 170 টাকা 180 টাকা বিক্রি হচ্ছে। বাজারে এখন পাওয়া যাচ্ছে বিশাল সাইজের রূপালী ইলিশ। এক একটি ইলিশের ওজন 1 কেজি থেকে 1.5 কেজি পর্যন্ত। দাম রয়েছে 1000 টাকা থেকে শুরু করে 1100 টাকা। আর ছোট সাইজের ইলিশ মাছ বিক্রি হচ্ছে 700 থেকে 100 টাকা দরে। বাজারে এখন ডেলির দাম কমবে, এখন মাছ দেখা দিচ্ছে না, এখন দাম কমবে। করোনার কারণে মানুষজন ঘর থেকে বের হয় না, পাইকার কম। এখানে যেমন সামুদ্রিক মাছের সরবরাহ স্বাভাবিক রয়েছে, তেমনি সরবরাহ রয়েছে দেশীয় মাছের। একই সাথে আসছে মিয়ানমার থেকে আমদানি করা রুই এবং কাতাল মাছ। আর যে কারণে এখন মাছের দাম রয়েছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে। চট্টগ্রামের ফিশারি ঘাট থেকে কমল দে, সময় সংবাদ। লঞ্চডুবির 13 ঘন্টা পরও সুমন ব্যাপারের জীবিত উদ্ধার হওয়া নিয়ে বিতর্ক থামছেই না। নৌপুলিশ সদস্য আক্কাসের চেহারার সঙ্গে সুমন ব্যাপারের চেহারায় মিল থাকায় দেখা দিয়েছে নতুন বিতর্ক। বিষয়টি যাচাই করতে সময় সংবাদ আক্কাস ও সুমনকে মুখোমুখি হাজির করে। স্থানীয় ব্যবসায়ীরাও বলছেন, জীবিত উদ্ধার হওয়া সুমন সদরঘাটেই ফল বিক্রি করতেন। গত 29 জুন সকালে সদরঘাটে ময়ূর 2 লঞ্চের ধাক্কায় মর্নিং বার্ড লঞ্চ ডুবির ঘটনার 13 ঘন্টা পর জীবিত উদ্ধার হন সুমন ব্যাপারী। পানির নিচে 13 ঘন্টা জীবিত থাকা নিয়ে সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্যের। এরই মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় নৌপুলিশের এএসআই আক্কাসের ছবি, যার সঙ্গে সুমন ব্যাপারীর গঠনে অনেক মিল। প্রচার করা হয় সুমন ব্যাপারী নৌপুলিশের সদস্য, ডুবে যাওয়া লঞ্চের যাত্রী নন। তাকে জীবিত উদ্ধারের নাটক সাজিয়েছে প্রশাসন। বিষয়টি নিয়ে অনুসন্ধানে নামে সময় সংবাদ। নৌপুলিশের সদস্য আক্কাসকে হাজির করা হয় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সুমন ব্যাপারীর সামনে। দুজনের চেহারার মিল থাকায় এ বিতর্কের সৃষ্টি হয়েছে। ফলের কাজ কোথায় করতেন ফলের ব্যবসা? বাদামতলী থেকে সদরঘাট বিক্রি। আপনি কি পুলিশ ব্যারাকে চাকরি করতেন বাবুর্চি? না, আমি শুধু ফলের ব্যবসা করতাম। যেই করছে কাছে সে ঠিক করে নাই, তার কারণ তার ছবি আমার ছবি তো এত হুবহু মিলও নাই। স্থানীয় ব্যবসায়ীরাও বলছেন, সুমন ব্যাপারী সদরঘাটের 13 নম্বর পন্টুনে ফল বিক্রি করতেন। লঞ্চ ডুবির আগের দিনও অনেকে তাকে ফল বিক্রি করতে দেখেছেন। সে ছিল আমাদের সাথে, এভাবে আর কি চিনি। আমার বাড়ি হলো বরিশাল, আর বাড়ি হলো যে কাঠপট্টি। সর্বশেষ তার সাথে দেখা হয়েছিল যেদিন লঞ্চ দুর্ঘটনা ঘটছে, তার আগের দিন উনি ঢাকা আসছিল। এদিকে সুমন ব্যাপারীকে সদরঘাট নৌ থানা পুলিশের ব্যারাকের বাবুর্চি হিসেবে খবর প্রকাশিত হয় কিছু গণমাধ্যমে, যা ভিত্তিহীন বলে দাবি করছেন নৌ থানা পুলিশ। অফিসিয়াল স্থাপনা এখানে আসলে ওইভাবে কুকিং সিস্টেমটা করার সুযোগ নাই। আমাদের নির্দিষ্ট কোনো বাবুর্চি নাই, অনির্দিষ্টও কোনো বাবুর্চি নাই। মুন্নাফ রশিদ, সময় সংবাদ, ঢাকা।